সবাইকে স্বাগত জানিয়ে আমি অনিন্দিতা আজকের অনুষ্ঠান শুরু করছি। আর অনুষ্ঠানের শুরুতে এখন আমি বলবো না কি বিষয় নিয়ে আজকের আলোচনা, দেখে নিই। আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে আমাদের এই যে মাথার ওপরের ক্রাউনটা সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। যতই মেকআপ করি, যতই সুন্দর করে সাজি না কেন, এই চুলটা যদি ঠিকঠাক না থাকে সব কিছুই মাটি, তাই তো? আর সেটা নিয়ে আমি জানি আমরা সকলেই কম বেশি প্রবলেমে ভুগি বা কেউ একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং তারা চাইছেন যে কিভাবে সমাধানের পথ খুঁজে পাবো। আর সেই কারণেই কিন্তু আজকের রূপকথা। আর যাকে ছাড়া আলোচনাটা শুরু করতেই পারবো না, আমার সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন কসমেটোলজিস্ট প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ, স্বাগত অনেক। নমস্কার, গুড ইভিনিং এভরিওয়ান। আর প্রসেনজিতের কাজ হচ্ছে মেনলি যেটা হচ্ছে যে মানুষকে সুন্দর করে তোলা এবং সেখানে আমি যেটা বললাম যে যে চুলের ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তুমি কি বলো? ইয়েস অনিন্দিতা, চুলটা এমন একটা জিনিস যেটা সঠিক না থাকলে কেউই বোধহয় আমাদের সাজটা ফুলফিল হয় না। তাই চুলটা তো সুস্থ এবং সুন্দর রাখার জন্য তো একটু ট্রিটমেন্ট বা একটু হেয়ার স্পা এই ধরনের জিনিসগুলো করাটা খুব জরুরি। এই যে তুমি দুটো শব্দ বলে দিলে, এই শব্দটা সম্বন্ধে আমরা প্রত্যেকেই মনে ওয়াকিবহাল যে হেয়ার স্পা এবং ট্রিটমেন্ট, কিন্তু এই যে সূক্ষ্ম পার্থক্য সেগুলো মানে কেউ যদি এসে হট করে তোমাকে বলে আমার একটা হেয়ার স্পা করে দাও, তুমি কি করবে? মানে আমি এটাই জানতে চাইছি। দেখো, ব্যাপারটা হচ্ছে যে কেউ বলবে, অ্যাকচুয়ালি আমরা যখন ডক্টরের কাছে যাই আমাদের কি প্রবলেম হচ্ছে সেটা আমরা গিয়ে বলি। আমরা কখনো বলি না যে কি ওষুধ খাবো বা আমরা কি ওষুধ খেতে পারি, এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা করি না। সেরকমভাবে মানুষরা যখন আমাদের কাছে আসে, ক্লায়েন্টরা যখন আমাদের কাছে আসে, তারা বিভিন্ন প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে। আমরা ডিসাইড করি যে তাদের জন্য কোনটা হলে তাদের চুলটা ভালো রাখা যাবে, সুস্থ রাখা যাবে। তো সেই জিনিসটার জন্য আমি একটুখানি বলবো, মানে যে স্পাটা কিসের জন্য করতে হবে বা ট্রিটমেন্টটা কিসের জন্য করতে হবে, এটা সবার জন্য তো একরকম মেডিসিন হয় না। সেরকম ভাবেই চুলের জন্য সবার চুলের জন্য এক ধরনের মেডিসিন যাবে না আর কি। তাহলে একটা মানে তোমারই একটা ভিডিও আমরা দেখতে দেখতে তুমি যদি একটু বলো যে স্পাটা নিয়ে একটু যদি কথা চলো বলো, একটু দেখে তাহলে দেখেন। দেখো, এখানে একটা আমরা স্পায়ের প্রসিজার দেখাচ্ছি। তো সেখানে হেয়ার স্পাটা নিয়ে একটু বলি। হেয়ার স্পা কিন্তু বেসিক্যালি আমাদের স্ক্যাল্প, যেটা আমাদের মাথার স্কিন আর চুলটাকে হেলদি রাখার একটা সুন্দর ব্যবস্থা। তো সেক্ষেত্রে আমরা কি করি, প্রথমেই আমরা স্ক্যাল্প এবং হেয়ারটাকে চেক করে নিই। চেক করে নেওয়ার পরে তার কি ধরনের ক্রিম বা কি ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করব, এগুলো আগে ভালো করে বুঝে নিয়ে তারপরে আমরা তাকে নিয়ে যাই ফর শ্যাম্পু। এবং শ্যাম্পুর ক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে। সেক্ষেত্রে আমরা চুজ করে নেব যে কোন শ্যাম্পুটা দিয়ে তাকে শ্যাম্পু করব, এবং সেটা শ্যাম্পুটা করার পরে শুরু থেকেই আমরা একটা রিল্যাক্সিং ওয়েতে চলে যাব, যেখানে একটা সুন্দর মাসাজ টেকনিক আমরা দেখতেই পাচ্ছি। দেখো, শ্যাম্পু করার পরেই কিন্তু আমরা শোল্ডার রিল্যাক্সেশনে চলে এসেছি। শোল্ডারটাকে ভালো করে মাসাজ শোল্ডার থেকে শুরু করছি, যেখানে একটা সুন্দর রিল্যাক্সেশন সার্ভিস আমরা পাবো। এবং সেখান থেকে আমরা ক্লায়েন্টটাকে প্রিপেয়ার করি যাতে কিনা আমরা এই স্পা সার্ভিসটা তাদের উপরে করতে পারি। তো সেই জন্য আমরা দেখতেই পাচ্ছি যে এখানে খুব সুন্দর করে শোল্ডার ব্লেড এবং ব্যাক মাসাজ দেওয়া হচ্ছে, যাতে কিনা সমস্ত ক্লান্তি বা সারা সপ্তাহ সারা মাসের যে বিভিন্ন ধকল বা বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে আমাদের কাটে, সেই জিনিসটা যাতে কিছুটা রিল্যাক্স হওয়া যায়। আর তারপরেই দেখছি আমরা যে এখানে একটা ক্রিম ইউজ করা হচ্ছে, যেটা আমরা স্ক্যাল্প এবং হেয়ারে ইউজ করব। এবং তার মধ্যে
ক্রিমের সঙ্গে একটা কনসেন্ট্রেট আমরা ইউজ করছি, যেটা কিন্তু না সম্পূর্ণই আমাদের স্ক্যাল্পটাকে হেলদি রাখবে এবং স্ক্যাল্পের যে ছোটোখাটো প্রবলেমগুলো আছে সেগুলোকে কিওর করার জন্য হেল্প করবে। ইজ লাইক কে তুমি যখন নাকি বাড়িতে আমরা মানে খাওয়া দাওয়া বা একটু হেলদি ভাবে থাকার জন্য যে ভালো প্রপার ডায়েটটা করতে হয়, সেম কিন্তু আমরা চুলের জন্য স্পায়ের মাধ্যমে প্রপার নারিশমেন্টটা প্রোভাইড মানে করি। চুলের গোড়ায় খাবার দেওয়া। একদম একদম অনিন্দিতা। তো এখানে আমরা দেখছি যে প্রপার ওয়েতে কিভাবে স্ক্যাল্পের মধ্যে এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি প্রোডাক্টটা, এবং ওয়াটার স্প্রের মাধ্যমে আমরা একটু ডাইলিউট করে নিচ্ছি প্রোডাক্টটাকে, এবং তারপরে আমরা সুন্দর করে স্ক্যাল্প এবং হেয়ারে এটাকে ইমালসিফাই করব এবং ম্যাসাজ করব। তো এখানে যেভাবে প্রোডাক্টগুলো ইউজ করা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর করে সেকশন বাই সেকশন আমরা স্ক্যাল্পে লাগাবো। ইভেন ফর গার্লস অলসো, যদি আমরা মহিলাদের ক্ষেত্রেও দেখি তাদের ক্ষেত্রে একটু লম্বা চুল হতে পারে, সেক্ষেত্রে আমরা চুলে এবং স্ক্যাল্পে তো দুটোতেই খুব ভালো করে প্রোডাক্টটা অ্যাপ্লিকেশন করব। আর তারপরে একদম প্রেশার পয়েন্ট ওয়াইজ রিল্যাক্সেশন ম্যাসাজ ফর 15-20 মিনিটস, আর এতেই ক্লায়েন্ট অর্ধেক মানে রিল্যাক্স হয়ে যায়। একদম। আর মাইন্ড রিল্যাক্স থাকলে দেখবে অনেকটা আমাদের হেলথ ইস্যুস কমে যায়। Right, right. তো সেক্ষেত্রে স্পা বলতে পারো মানে হেয়ার স্ক্যাল্পের জন্য যেরকম সেরকম কিন্তু আমাদের মাইন্ডটাকেও অনেকটা রিল্যাক্স করে। তো এটা তো পুরোটা একটা রিল্যাক্সিং প্রসিডিওর একটা চলছে। রিল্যাক্সিং হ্যাঁ। প্রসিজার চলছে, যেখানে ক্লায়েন্ট দেখছি যে খুব সুন্দর করে আরাম করে ম্যাসাজ এটা কি ফুল বডি একটা রিজুভিনেশনও হয়ে যায়। এক্স্যাক্টলি মাথাটা এমন একটা জিনিস, এবং প্রত্যেকটা ফলিকল গুলোকে এটাতে কি করা হয়, রিজুভিনেট করে Right, দেওয়া হয়। right. হেয়ার ফলিকল গুলোকে রিজুভিনেট করে দেওয়া হয়, অ্যাক্টিভ করে দেওয়া হয়। এজন্য আমরা যে ধরনের প্রবলেমগুলোতে পড়তে পারি ভবিষ্যতে, সেটা কিন্তু এটা এবার কি স্টিম দেওয়া এবার হচ্ছে? স্টিম দিচ্ছি। স্টিম দিলে কি হয়, প্রোডাক্টের পেনিট্রেশনটা খুব ভালো হয়, প্রোডাক্ট আরো ভালো করে স্ক্যাল্পের মধ্যে ঢুকতে পারবে, এবং তার জন্য কি হবে, আমাদের যে প্রোডাক্টের অ্যাক্টিভিটিটা আরো বেশি বেড়ে যায়। এবার কি এটা করছে? এবার এটাকে আমরা স্টিম দেওয়ার পরে এবার রিনস আউট করে এবার আচ্ছা। ব্লো ড্রাই করে ফিনিশ করব। আচ্ছা, তো এটা একটা কমপ্লিট স্পা সার্ভিস, যেটা ছোট ছোট ক্লিপিংস এর মাধ্যমে দেখানো হলো। ইট ইজ অল অ্যাবাউট 40-45 মিনিটস এর একটা সার্ভিস। তো সেটাকে আমরা মানে সুন্দর করে ছোট ছোট ক্লিপিংস এর মধ্যে করে দেখালাম। মানে এটা থেকে কিন্তু চুলটা দেখে খুব সফট মনে হচ্ছে, খুব, Exactly, মানে মানে ওনার চুলটা- কিন্তু একটু কোকড়ানো চুল যেটা হ্যাঁ, মনে মানে হলো, তাই ধরো না? কোকড়ানো চুলের একটা যেটা সমস্যা সেটা হচ্ছে একটু ড্রাই এর হ্যাঁ, দিকেই একটু থাকে। stiff মতো তো হয়ে সেই যায়, জায়গা থেকে যখনই তুমি স্পা বা এরকম ধরনের কোনো সার্ভিস তুমি নিচ্ছ, তো এই ধরনের সার্ভিসগুলো কিন্তু চুলটাকে যেরকম সফট করবে, তোমার স্ক্যাল্পটাকেও অনেক বেশি হেলদি করে তুলবে। আমার একটা কথা বলার আছে যে যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাদের সঙ্গে সরাসরি ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রসেনজিৎ আছে, সেই ফোনের আপনাদের প্রশ্নের উত্তর দেবে। নাম্বার দুটি নাম্বার আছে, 033-3534-8364 এবং 033-3537-6047। এই দুটি নাম্বারের যে কোনো নাম্বারে আপনারা এখন আমাদের সঙ্গে কানেক্ট করতে পারেন সরাসরি। প্রসেনজিৎ, এই যে স্পাটা, এটা একটা মানুষ যদি নিতে চান মাসে কি কটা নিতে পারে? দেখো, স্পা এমন একটা সার্ভিস, তুমি মাসে দুটো কি মাসে একটা, এটা একটা রেগুলার রিজিমের মধ্যে রাখতে হবে। মানে ইজ নাথিং লাইক কি কটা নেব, কটা সার্ভিস করলে আমার চুলটা ঠিক হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয় স্পায়ের ক্ষেত্রে। সেটা হচ্ছে আসে অন্য ধরনের কোনো সার্ভিস। স্পা এমন একটা সার্ভিস যেটা কিনা মাসে একটা করে আমি রেগুলার মেনটেনেন্সের মধ্যে রাখতেই পারি। ওকে, এবার আমাকে একটা কথা বলো, স্পাটা আমার যেটা মনে হলো, তুমি যেটা বললে যে স্পা হচ্ছে একটা রেগুলার মেনটেনেন্স এবং সেখানে চুলের গোড়ায় খাবার দেওয়া। এক্স্যাক্টলি। কিন্তু এই জায়গায় আর একটা শব্দ চলে আসছে, ট্রিটমেন্ট। একটা মানুষ কখন হেয়ার ট্রিটমেন্টের জন্য আসবেন? দেখো, আমরা তো বাড়িতে খাওয়া দাওয়া করছি, ভালো খাবার খাচ্ছি, সুস্থ থাকছি, তারপরেও আমরা অসুস্থতার সম্মুখীন হচ্ছি। সেরকম আমাদের স্ক্যাল্পে বা হেয়ারে যখন কোনো রকম প্রবলেম হচ্ছে, স্ক্যাল্পের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, যেমন আজকালকার দিনে যেই প্রবলেমগুলো প্রায়শই আমরা শুনতে পারি, যেরকম হচ্ছে ড্যান্ড্রাফ, হেয়ার লস ইস্যু, তারপরে সেনসিটিভ স্ক্যাল্প, এই ধরনের যে প্রবলেমগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে স্ক্যাল্পের ইস্যু গেল। সেরকম হেয়ারের জন্য প্রচুর ধরনের সমস্যা ক্লায়েন্টরা নিয়ে আমাদের কাছে আসে, যেরকম ধরো ড্রাই অ্যান্ড ড্যামেজ সমস্যা। এটা তো সকলের ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট সমস্যা এবং সকলেই কোনো না কোনোভাবে এটার সম্মুখীন হচ্ছে।
তো সেই জায়গা থেকে আমরা ড্রাই অ্যান্ড ড্যামেজ বা ধরুন কারোর ক্ষেত্রে অনেক রাফনেস আসছে, কেউ কেমিক্যালি ড্রাইনেস আসছে, কারো হয়তো ঠিকভাবে শ্যাম্পু কন্ডিশনার ইউজ না করার কারণে ড্রাইনেস আসছে। তো এই ধরনের সমস্যাগুলো হেয়ারের ক্ষেত্রে আসতে পারে। এই ধরনের সমস্যার কিন্তু যখন সমাধান চাইবো তখন কিন্তু অনিন্দিতা আমাদের ট্রিটমেন্টের জন্য যেতে হবে। আচ্ছা, তাহলে একটু গভীরে যেতে গিয়ে কোনো সমস্যা আমি প্রলং হয়তো মানে ভোগ করছি, সেইটা থেকে বেরোনোর জন্য ট্রিটমেন্টে যাওয়াটা খুব এক্স্যাক্টলি, জরুরি। অ্যাকচুয়ালি ট্রিটমেন্টিক প্রোডাক্টগুলো না চুল এবং স্ক্যাল্পের ভেতরে গিয়ে কাজ করে, তাই জন্য এই রেজাল্টটা পেতে হয়তো একটু সময় লাগে। মানে একটা রেজাল্টে, মানে একটা ট্রিটমেন্ট করলেই যে প্রচুর ভালো রেজাল্ট আমি পেয়ে যাব সেটা তো সম্ভব নয়। যেভাবে ড্যামেজটা হয়েছে সেইভাবেই আমাকে আবার ভেতর থেকে সারিয়ে তুলতে হবে, সেটা স্ক্যাল্পেই হোক বা চুলে হোক। তো সেইভাবে আমাকে যদি কাজটা করতে হয় আমাদের একটু সময় দিতে হবে, আমাদের ভেতর থেকে বাইরে পর্যন্ত কাজটাকে করে দিতে হবে। তার জন্য সিটিং ওয়াইজ আমাদের কিছু আমরা বলে দিই আর কি, ডোজেস থাকে। তো সিটিং ওয়াইজ লাইক 6টা সিটিং বা 5টা সিটিং, এটা যদি কেউ একটুখানি রিলিজিয়াসলি ফলো করে আর বাড়িতে যদি একটু হোম কেয়ারটা ঠিকঠাক রাখে, তার জন্য যেটা মানে প্রয়োজনের হোম কেয়ার, কোন শ্যাম্পু ইউজ করব, কোন কন্ডিশনার বা মাস্ক ইউজ করব, কোন সেরাম ইউজ করব, এই জিনিসগুলো যদি তারা বাড়িতে একটু মেনটেন করে তাহলে কিন্তু অনেকটা, কেন আমি বলবো 90% সমস্যার সমাধান হয়ে যেতে পারে। প্রসেনজিৎ, আমাকে একটা কথা বলো, এখন আমরা মোস্ট অফ দ্য মানুষ আমাদের কিন্তু কোনো না কোনো ভাবে কেমিক্যালি ট্রিটেড হেয়ার, মানে আমরা এক্স্যাক্টলি, মানে সবাই একটু সুন্দর সাজতে গেলে তো একটু কেমিক্যাল মানে ইউজ আমরা করতেই হবে। মোটামুটি কালার আমরা মোটামুটি সকলেই করি, বা নানা রকম স্টাইলিং, হ্যাঁ, বা কোথাও হয়তো সেই আমাদের ধারণাটার মানে আমার চুলের জন্য কোন শ্যাম্পুটা ঠিক বা আমার চুলের জন্য কোন প্রোডাক্টটা ঠিক, সেখানের কোনো একটা অজ্ঞতা থেকে আমরা কি একটু, তোমার কাছে কি এই ধরনের ক্লায়েন্ট বেশি আসে যে চুলের ক্ষতি অনেক হচ্ছে? অনিন্দিতা, আমাদের যে মানে ক্লায়েন্টরা আমাদের কাছে আসে ম্যাক্সিমাম তারা বিজ্ঞাপন ওরিয়েন্টেড হয়ে যায়। তারা বিজ্ঞাপন দেখে এটা ইউজ করছেন কোনো এক মানে নায়ক বা নায়িকা, তারা ওইটার দিকে মানে বেশি পরিমাণে অ্যাট্রাক্টেড হয়ে যায়, তারা ওটা ইউজ করতে শুরু করে দেয়। এই ধরনের সমস্যা তো প্রচুর আছে। তো আমরা সবসময় বলবো যে প্লিজ একটু যদি আপনারা চোখ কান খোলা রেখে যদি কোনো এক্সপার্টের সঙ্গে একটু যোগাযোগ করেন, তারা আপনার স্কিন বা স্ক্যাল্প এবং চুল দেখে আপনাকে সাজেস্ট করতে পারে যে কোনটা আপনার জন্য বেটার হবে। আগে কি হতো, একটা টাইমে মনে আছে তোমাদেরও হয়তো, যে বাড়িতে এক ধরনের শ্যাম্পু আসতো, এক্স্যাক্টলি। তো এখন আর সেই ধরনের ব্যাপারটা কিন্তু নেই। সবার এক ধরনের সমস্যা নয়, সবার চুল একরকম নয়, সবার স্কিন একরকম নয়, স্ক্যাল্প একরকম নয়। তো সবার জন্য কিন্তু প্রয়োজনটাও আলাদা আলাদা। তো সেই হিসাবে আমাদের একটু সচেতন হতে হবে যে যেটা আমার জন্য প্রয়োজন আমি সেটাই ইউজ করব। ধরো ড্যান্ড্রাফ আমার আছে, আমার মায়ের বা বাবার নাও থাকতে পারে, তো সেই হিসাবে সবাই যদি ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু ইউজ করি তাহলে তো সেটা চলবে না। ঠিক ঠিক, একদমই। আর এখন একটা সময় হয়ে গেছে ছোট একটা বিরতি নেবার, ফিরছি এক্ষুনি। বিরতি শেষ আর আলোচনা আমাদের একটা জায়গায় থমকে ছিল। তো আমরা যেটা আজকে চুল নিয়ে এবং চুলের নানাবিধ সমস্যা নিয়ে, চুলের ট্রিটমেন্ট নিয়ে, স্পা ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি। তো যেটা তোমাকে বলছিলাম প্রসেনজিৎ, যে এই ধরনের যে অ্যাওয়ারনেস বা এই যে ধরো কালার করানো, কালারও তো দেখো বাজারে হাজার রকমের কালার আছে, কিন্তু চুলের জন্য কোনটা ভালো সেইটাও তো জানতে হবে, তাই না? দেখো অনিন্দিতা, আমি প্রথমেই বলবো যে এই ধরনের যে কেমিক্যাল অ্যাসপেক্টস গুলো আছে, তার ধরো কালার, স্ট্রেটনিং, এই ধরনের জিনিসগুলো নিয়ে বাড়িতে এক্সপেরিমেন্টটা না করাই ভালো। এই ধরনের জিনিসগুলো যারা একটু জানেন তাদেরকে দিয়ে করালে একটু বেটার হয়। তো
তো তারপরেও আমি বলবো যে যারা এই ধরনের জিনিসগুলো করছে তাদের জন্য কিন্তু একটু এক্সট্রা কেয়ারের দরকার। যেমন ধরো কালার করছো, কালারের পরে কালার প্রোটেক্টিভ শ্যাম্পু এবং কালার প্রোটেক্টিভ কন্ডিশনার এই ধরনের প্রোডাক্টগুলো একটু ইউজ করতে হবে। এবং কালার করার সাথে সাথে যদি আমরা একটুখানি হেয়ারটা যাতে আরো ড্রাই বা ড্যামেজ না হয়ে যায়, কারণ কালারটা দেখো এটা তো কোনো না কোনো জায়গায় গিয়ে আমাদের রূপটাকে আরো এনহ্যান্স করে, তো লুকটাকে আরো এনহ্যান্স করে। তো সেই জায়গা থেকে আমাদের ওই জিনিসটা যদি মাথায় রাখি, ফ্যাশনটাকে, তার সঙ্গে সঙ্গে তার কেয়ার এন্ড ট্রিটমেন্টটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। একদমই। তো এই ধরনের কি কোনো ট্রিটমেন্ট? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আমরা একটা ক্লিপস কিছু দেখবো যেটা ট্রিটমেন্টের মধ্যে আমরা চুলের যে ড্রাই অ্যান্ড ড্যামেজটা কন্ট্রোল করা যায় কালার ট্রিটেড বা কেমিক্যাল ট্রিটেড চুলে, সেটা আমরা একবার দেখে নেব। তাহলে একটু দেখে নিই আমরা সেই। আচ্ছা, দেখো এখানেও আমরা কিন্তু স্ক্যাল্প এবং চুল দুটোই প্রথমে কিন্তু চেক করব। হ্যাঁ, তো চেক করার সাথে সাথে আমরা তার ইলাস্টিসিটি, চুলটা কতটা মজবুত আছে বা চুলটা কতটা ড্যামেজ হয়েছে সেটা কিন্তু আমরা বুঝে নেব। তার সাথে সাথে আমরা চুজ করে নেব তার জন্য কোন ট্রিটমেন্টটা বা কোন প্রোডাক্টটা তার জন্য ভালো হবে এবং তার জন্য হোম কেয়ার কি ভালো হবে। এবং একটা মানে ক্লায়েন্টের জন্য, মানে ক্লায়েন্টটা আসার পর থেকে ক্লায়েন্টটা যাওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব থাকে আমাদের। অতএব তার জন্য বাড়িতে গিয়ে সে কি করবে এবং স্যালনে কি সার্ভিস তার জন্য করব, তো সমস্তগুলোই কিন্তু আমরা তাকে হেল্প করব। তো সেজন্য আমি বারবার বলছিলাম যে কোনো একটা এক্সপার্টের সাথে যদি একটু কানেক্ট করা যায় নিজেকে, তাহলে তারা একটু ভালো করে বলে দিতে পারে যে আপনার জন্য কোনটা বেটার হবে। এটা কি হেয়ারটা চেক করার পর এটা হেয়ারটা চেক করার পর অ্যাকর্ডিং টু স্ক্যাল্প অ্যান্ড হেয়ার আমরা প্রথমে শ্যাম্পু করে নিলাম। ওকে। তারপরে যেটা করছি, এখানে কিছু আমরা মাস্ক ইউজ করি, আর তার সঙ্গে ছোট ছোট দুটো অ্যাম্পিউল আমরা দেখলাম ওখানে রাখা রয়েছে, ওখানে ড্রপ করে করে ওখান থেকে কিছু প্রোডাক্ট ওর মধ্যে নেওয়া হয় এবং ওটাকে ভালো করে মিক্স করে লেন্থে, চুলের লেন্থে লাগাচ্ছি। দেখো আমরা এখানে মিক্সিংটাও দেখাচ্ছি, যে প্রথমে মাস্কটা নিলাম, মাস্কের সাথে যতটা প্রয়োজন তার সঙ্গে আর প্রোডাক্টটা আবার দেখাবে ছোট ছোট ক্লিপিংস এর মাধ্যমে, যে ওটা নিয়ে ভালো করে ইমালসিফাই করে লেন্থে লাগানো হয়। এবং লেন্থে লাগানোর সময় ছোট ছোট সেকশন করে করে লাগিয়ে ভালো করে, তারপরে তো অফকোর্স একটুখানি ক্লায়েন্টের ডিজার্ভ যেটা করে একটু মাসাজ অ্যান্ড রিল্যাক্সেশন, সেটা তো অবভিয়াসলি আমরা করব। তো মাসাজ অ্যান্ড রিল্যাক্সেশন সেটা এই পার্টটুকুর পরে আমরা ভালো করে চুলটাকে রিন্স আউট করব। এবং রিন্স আউট করে এটা মোটামুটি ধরো প্রোডাক্টটা লাগানোর পর 20 মিনিট মতো রেখে দিতে হয়, যাতে এটা ভালো করে চুলের মধ্যে পেনিট্রেট করছে। আর এই ধরনের ছোট ছোট যেই মানে কাজগুলো, সেগুলো স্যালনে কি হয়, মানে চটজলদি রেজাল্টটা পাওয়া যায়। এবং এগুলোর কিছু মানে হোম কেয়ার যেটা বলবো, সেটা হচ্ছে ধরো শ্যাম্পু কন্ডিশনার তো আছেই, বাট বাড়িতে কিছু প্যাক বা কিছু এই ধরনের জিনিস যদি একটু বাড়িতে ইউজ করেন, তাতেও কিন্তু চুলটা অনেক বেটার থাকে। ঠিক। এটা শ্যাম্পুইং হয়ে যাবার পর ওয়াশ করার পর রিন্স এটা আউট করে, মানে লাস্টে এটা শ্যাম্পু হয় না, জাস্ট ধুয়ে ফেলে ভালো করে জল দিয়ে তারপরে সুন্দর করে এটাকে, দেখো চুলটা কত শাইনি আর সিল্কি হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। প্রথমে যখন ছিল খুব একটা মানে শুকনো ব্যাপারটা ছিল, লুকসেই বোঝা যাচ্ছিল, লুকেই বোঝা যাচ্ছে, তো অটোমেটিক্যালি ইউ ক্যান সি। একদমই একদমই, কারণ চুলটা একটু যদি স্মুথ এন্ড শাইনি হয় তাহলে দেখতে খুবই ভালো লাগে। হ্যাঁ, মানে লুকটাই চেঞ্জ হয়ে যায়, যেটাকে বলা যায়। এক্স্যাক্টলি। তো প্রসেনজিৎ, এরপরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি, একটা খুব কমন প্রবলেম মানুষের মধ্যে হয়, সেটা হচ্ছে ড্যান্ড্রাফের প্রবলেম। হ্যাঁ, এখন ধরো ওয়েদার চেঞ্জের সাথে সাথে, আর এখন উইন্টার প্রায় যাচ্ছে, তো এই সময়টা না মানে ড্যান্ড্রাফটা অনেক বেশি জাকিয়ে বসে, যাকে বলতে পারা যায়। তো হ্যাঁ, ড্যান্ড্রাফটা অনিন্দিতা, আমি একটু প্রথমে ছোট করে একটু ড্যান্ড্রাফ সম্পর্কে বলিনি। ড্যান্ড্রাফ কিন্তু একটা ফাঙ্গাল ইনফেকশন বলা যেতে পারে, যেটা বেসিক্যালি মানে কোন কারণে হয় এটা বলাটা খুব মুশকিল। এটা অনেক কিছু জিনিস ভ্যারি করে এর পিছনে। তো ড্যান্ড্রাফ বলতে পারো যে একটা ইমিউনিটির সিস্টেমের ওপরেই ডিপেন্ড করে আর কি। তো এটা ফাঙ্গাল একটা ইনফেকশন, এবং এটা মানে একজনের থেকে আরেকজনের খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। এবং তুমি যদি, সব থেকে জরুরি হচ্ছে ড্যান্ড্রাফ হলে যেটা করতে হবে, স্ক্যাল্পটাকে খুব ভালো করে ক্লিন রাখতে হবে, যেটা ম্যাক্সিমাম বর্ষাকালে এবং শীতকালে বেশি হয়। তার কারণ হচ্ছে এই দুটো টাইমে আমরা একটু স্ক্যাল্পটাকে কম ক্লিন করি। এবং ম্যাক্সিমাম লোকেরা আজকালকার দিনে হেলমেট পরছে, এবং ধরো
মানে ধরো হেলমেট পরা অবস্থায় ভালো করে স্ক্যাল্পটাকে ক্লিন হচ্ছে না বা ঘামটা বসে যাচ্ছে, এই সব কারণে কিন্তু ময়েশ্চার জমে স্ক্যাল্পে এবং তার ফলে কিন্তু ড্যান্ড্রাফটা অনেক তাড়াতাড়ি অকার করে। আচ্ছা, তো এই জিনিসগুলো থেকে আমাকে একটু বুঝে নিতে হবে যে স্ক্যাল্পটাকে যত পরিষ্কার রাখা যাবে, যত শুকনো রাখা যাবে, ড্যান্ড্রাফটা কিন্তু তত কম হবে, বা যাদের হচ্ছে বা ড্যান্ড্রাফ প্রোন প্রবাবিলিটি অনেক বেড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মেনে চলতে হবে এই জিনিসগুলো। প্রসেনজিৎ, দু রকমের তো ড্যান্ড্রাফ হয় দেখেছি, শীতকালে একটা শুকনো আর গরমকালে যেটা বোঝা যায় অ্যাকচুয়ালি না। অনিন্দিতা, ড্যান্ড্রাফ দু রকমের হয় না, স্ক্যাল্প আমাদের দু তিন রকমের হতে পারে। স্ক্যাল্প তো স্কিন, যেরকম আমাদের অয়েলি স্কিন হতে পারে, ড্রাই স্কিন হতে পারে, বা কম্বিনেশন স্কিন হতে পারে, সেরকম ড্যান্ড্রাফটা যেরকম স্কিনে হবে সেরকম টাইপ ধারণ করবে আর কি। ড্যান্ড্রাফ যদি অয়েলি স্কিনে থাকে তাহলে সেটা অয়েল বোঝা যাবে যে অয়েলি স্টিকি ড্যান্ড্রাফ হবে, আর যদি ড্রাই স্কিনে বা শীতকালে যেটা হচ্ছে স্কিনটা অনেক ড্রাই হয়ে যাচ্ছে তখন ড্যান্ড্রাফ অনেক ফ্লেকি হয়, ড্যান্ড্রাফটা শুকনো হয়, সেই ধরনের প্রবলেম আমরা ফেস করে থাকি। তো তার জন্য আমি প্রথমেই বলবো যে ড্যান্ড্রাফ থাকাকালীন হচ্ছে যে কোনো অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু সপ্তাহে 3 থেকে 4 বার, বা যারা জেন্টস সবসময় যারা বাইরে যাচ্ছে হেলমেট পরছে তাদের প্রত্যেক দিনও যদি ইউজ করে তাতেও প্রবলেম নেই, স্ক্যাল্পে লাগিয়ে 5 থেকে 10 মিনিট রাখতে হবে, তারপরে ওটা ভালো করে রিন্স আউট করতে হবে। এটা কিন্তু একটু মেনে চলাটা খুব দরকার। আর ড্যান্ড্রাফের জন্য আমরা স্যালনেও কিছু ট্রিটমেন্ট করে থাকি, যেটার জন্য আমাদের ওটা অনেক তাড়াতাড়ি, সিটিংগুলো নিলে অনেক তাড়াতাড়ি ড্যান্ড্রাফটা রিমুভ হয়, আর বাড়িতে একটু হোম রেমেডিগুলো ফলো করতে হয়, তাহলে মোটামুটি ড্যান্ড্রাফটা থেকে কিন্তু আমরা বলতে পারি 80-90% সলিউশন আমরা পেতে পারি। দেখো, হোম রেমেডিটা একটু জানতে চাইবো, কারণ সে তো চালো যাচ্ছে, কিন্তু বাড়িতেও যদি কেউ একটুখানি মানে ড্যান্ড্রাফের জন্য ধরো অনেকেই ধরো কিছু অ্যাসিড, ধরো পাতিলেবু বা এই ধরনের কিছু ডাইরেক্টলি স্ক্যাল্পে লাগাতে বলে, বাট আমি এগুলো থেকে একটুখানি দূরে থাকতে চাই, ডাইরেক্ট এভাবে ইউজ না করাই ভালো। বাট তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, বা আমার দর্শক বন্ধুরা যেটা করতে পারে সেটা হচ্ছে ধরো টক দই বাড়িতে পাতা হলে বেটার, কারণ বাইরে যেগুলো পাওয়া যায় বা মিষ্টির দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো অনেক সময়। এখানে একটু হোল্ড করে, একটা ফোন আছে। ইয়েস ইয়েস, প্লিজ প্লিজ। ওকে, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শান্তা পাল বলছি হাওড়া থেকে। স্যারকে একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই, বলুন। আচ্ছা স্যার, সবাই যে বলেন শ্যাম্পু করলেন ঠিক আছে, কন্ডিশনার দিলেই বলবে যে কন্ডিশনার ইউজ করব না, কন্ডিশনারে প্রচুর হেয়ার ফল হয়, এই উত্তরটা জানতে চাইছি। এটা কি সত্যি যে কন্ডিশনারে অনেক হেয়ার ফল হয়, নাকি শ্যাম্পু করার জন্য যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে ওই হেয়ারটা বেরিয়ে যায় কন্ডিশনার ইউজ করলে? ওটাই একটু জানার ছিল। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি শ্যাম্পু করার সঙ্গে আমাদের একটা ফ্রিকশন তৈরি হয় স্ক্যাল্পে, সেক্ষেত্রে হেয়ারগুলো যেগুলো আমার আজকের পড়ে যাওয়ার হেয়ার, মানে যেগুলো ফলিং স্টেজে আছে, তো সেগুলো নিয়ে আমি আরেকটু কথা বলবো ডেফিনেটলি, বাট আপনার উত্তরটা একটু দিয়ে দিই। যেগুলো আজকের জন্য পড়ে যাবে বা ফলিং স্টেজে আছে সেগুলো কিন্তু অনেক লুজ হয়ে যায়, এবং যখনই আমরা কন্ডিশনার লাগাই বা মাস্ক লাগাই তখন কি হচ্ছে, চুল থেকে ট্যাঙ্গেল ফ্রি হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা যখন কন্ডিশনার লাগাই তখন হাতে আমাদের চুলগুলো কিন্তু চলে আসে, এবং আমরা অনেক সময় ভাবি যে আমরা কন্ডিশনার লাগাচ্ছি বলে আমাদের হেয়ার লস বা হাতে আমরা অনেক চুল পাচ্ছি, বাট এটা একেবারেই সত্যি নয়। বেসিক্যালি আমরা যেটা করি, কন্ডিশনার বা মাস্ক আমরা সচরাচর যেটা ক্লায়েন্টদেরকে সাজেস্ট করি সেটা হচ্ছে শুধুমাত্র লেন্থে লাগাতে, অনিন্দিতা। তো শুধুমাত্র তারা লেন্থে লাগাবে কন্ডিশনার বা মাস্ক, একেবারেই যেন স্ক্যাল্পে না লাগে। সেক্ষেত্রে স্ক্যাল্পে যদি নাই লাগে প্রোডাক্টটা, তো সেই প্রোডাক্টের দরুন যে স্ক্যাল্প থেকে হেয়ার পড়ে যাবে বা ঝরে যাবে তার কোনো সম্ভাবনা নেই। মানে শান্তা, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। অ্যাকচুয়ালি কন্ডিশনারকে ভিলেন করার কোনো মানেই হয় না, যে কটা চুল সেদিন পড়ে যাওয়ার ছিল সেটাই পড়ে, এবং কন্ডিশনার যেটা প্রসেনজিৎ বারবার করে বলছে যে লেন্থ পার্টে, গোড়ায় না লাগিয়ে লেন্থ পার্টে লাগাবো আমরা, তাতে চুলটা স্মুথ এন্ড সফট হয়ে যাবে, ট্যাঙ্গেল ফ্রি থাকবে, স্মুথ হবে, শাইনি হবে। এক্স্যাক্টলি। তো এবার আমরা যে আলোচনাটাই ছিলাম, তুমি টক দই একটা কিছু বলছিলে। আমি যেটা বলছিলাম যে টক দই যেটা বাড়িতে পাতা, দোকান থেকে কেনা নয়, কেনা টক দই অনেক সময় ডালডা বা এই ধরনের কিছু অয়েল ইউজ করে। তো বাড়িতে পাতা টক দই, তার মধ্যে একটু মেথি গুঁড়ো, মেথি কিন্তু খুব ভালো কাজ করে আমাদের
ফাঙ্গাল ইনফেকশনকে ছাড়াতে। তো মেথি গুঁড়ো করে 1 টেবিল স্পুন মেথি আর 1 টেবিল স্পুন টক দইকে যদি ভালো করে ফেটিয়ে আমরা স্ক্যাল্পে লাগাই এবং সেটা যদি মোটামুটি 15 থেকে 20 মিনিট রাখি এবং তারপরে ভালো করে শ্যাম্পু করে নেব, এটাতে কিন্তু আমাদের অনেকটা কাজ হবে। অ্যাটলিস্ট সপ্তাহে 2 বার করে আমাকে করতে হবে, যখন যার বেশি ড্যান্ড্রাফ আছে বা যেই টাইমে বা যেই সিজনে আমার ড্যান্ড্রাফটা বাড়ছে তখন একটু স্ক্যাল্পে এভাবে লাগাবো। আর তখন নাকি আমার মানে কারোর যদি স্ক্যাল্পটা ড্যান্ড্রাফ প্রোন হয়, বারে বারে ফিরে আসে ড্যান্ড্রাফ, এরকম ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি 15 দিনে একবার করে লাগাতেই পারি। আর ভালো করে শ্যাম্পু করব। আর আমি যেভাবে বললাম, শ্যাম্পু করার সময় আমাকে একটু মাথায় রাখতে লাগবে যে আমি ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু যদি করি স্ক্যাল্পে অ্যাটলিস্ট 5 থেকে 10 মিনিট রাখবো। আচ্ছা, তাহলে টক দইয়ের সঙ্গে মেথি গুঁড়ো এটা খুব এফেক্টিভ, ভীষণ এফেক্টিভ, এবং করে দেখলে দর্শকরা নিজেই রেজাল্ট পাবেন। এবং অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট রাখবে, তারপর ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নেবে। আচ্ছা, আর অবশ্যই মাথায় রাখতে হবে ড্যান্ড্রাফ আছে মানে কিন্তু অয়েলটা থেকে বিরতি নিতে হবে কিছুদিনের জন্য। স্ক্যাল্প বা চুলে অয়েলিং করা যাবে না, কোনো রকম অয়েল ইউজ করব না কিছুদিন, যতদিন আমার ড্যান্ড্রাফটা রয়েছে বা বেড়ে রয়েছে। এরপরে যখন ড্যান্ড্রাফ একটু কমে এলো, যদি আমার অয়েল ম্যাসাজ করতে ইচ্ছা করে আমি করতে পারি, বাট যতক্ষণ ড্যান্ড্রাফ বাড়ছে ততক্ষণ কিন্তু আমি কোনো রকম অয়েল বা ময়েশ্চার স্ক্যাল্পে যেন না আসে সেটার দিকে কিন্তু আমাকে ধ্যান রাখতে হবে। ওকে, তার মানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট বেরিয়ে এলো, সেটা হচ্ছে যখন আমার ড্যান্ড্রাফ আছে মাথায় আমি তেলটাকে অ্যাভয়েড করব, এবং ও যেটা বললো যে দই আর তার সঙ্গে টক দই এবং মেথি গুঁড়ো যদি আমি মানে ওটা সপ্তাহে একবার করে লাগাতে সপ্তাহে একবার পারলে, বা 2 বার, এটা ড্যান্ড্রাফটা কতটা আছে অনিন্দিতা তার উপরেও কিছুটা ডিপেন্ড করবে। যদি অনেক থাকে তাহলে 2 বার করে শ্যাম্পু করছে সপ্তাহে। আর যদি মনে করি ড্যান্ড্রাফ কম, ড্যান্ড্রাফ আমার অল্প বিস্তর আছে, তাহলে সপ্তাহে একবার করে করলেও হবে। আচ্ছা, স্ক্যাল্পটায় লাগাবো, পুরো চুলে লাগাবার দরকার নেই কিন্তু, শুধু স্ক্যাল্পে। এইবার আমাকে একটা কথা বলো, একটা ফোন থেকেই এই প্রসঙ্গটা উঠে এলো যে হেয়ার ফল অ্যান্ড হেয়ার লস, তো সেটা নিয়ে তুমি কি বলবে? কারণ আমরা পুরোটাকেই একটাই জায়গায় বেঁধে দিচ্ছি আর কি। তো এটা একটা খুব টেকনিক্যাল টার্ম তুমি সকল দর্শকদের কাছে নিয়ে আসছো, দ্যাট ইজ ভেরি গুড। আমি প্রথমেই বলবো, আমরা যেটাকে একরকম একটা জায়গার মধ্যে নিয়ে আসি যে হেয়ার ফল অ্যান্ড হেয়ার লস, এটা টেকনিক্যালি বুঝতে হবে দুটো কিন্তু একদম আলাদা জিনিস। হেয়ার ফল মানে হচ্ছে যখন আমার চুলটা লেন্থ থেকে ব্রেক করে পড়ে যায়, যখন মাঝখান থেকে ভেঙে ঝরে যাচ্ছে, সেটাকে আমরা বলি হেয়ার ফল। আর হেয়ার লস মানে হচ্ছে যেটা আমার স্ক্যাল্প থেকে ঝরছে। তো স্ক্যাল্প থেকে যে রেগুলার বেসিসে আমাদের যে পরিমাণ চুল ঝরার সেটা কিন্তু ঝরবে, কারণ হেয়ারের একটা লাইফ স্প্যান থাকে, যেই লাইফ স্প্যানটা কমপ্লিট করবে সেই হেয়ারটা কিন্তু ঝরে পড়ে যাবে, আবার ওই জায়গা থেকে নতুন হেয়ার গ্রো হবে, অ্যান্ড ইট ইজ দ্য নর্মাল ফেনোমেনা। এখানে একটুখানি তোমাকে দাঁড় করাচ্ছি, কারণ এখন সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতি নিয়ে আবার আমরা এই আলোচনাটাই ফিরবো। আমি জানি বিরতি ব্যাপারটা আমাদের কারোরই ভাল লাগে না, কিন্তু নিতে হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি এক্ষুনি।
ফিরে এলাম বিরতির পর। আর এই যে চুল ঝরে যাওয়া নিয়ে আমরা কথা বলছিলাম, তো এই চুল ঝরে যাওয়াটা কি ছেলেদের মধ্যে বেশি দেখা যায়? এরকম কোনো ব্যাপার নেই, হ্যাঁ। ছেলে মেয়ে দুটোর দিকেই দেখা যেতে পারে, মানে দুজনের ক্ষেত্রেই হতে পারে। তো বেসিক্যালি কি হয় আমি একটুখানি ব্রিফে বলি আর কি, সংক্ষেপে। তো ব্যাপারটা হচ্ছে যে চুল ঝরে যাওয়ার না অনেক রিজন থাকতে পারে। এই যে স্ক্যাল্প থেকে চুল ঝরে যাচ্ছে, সেটা আমাকে বুঝতে হবে যে যতটা চুল ঝরছে আর যতটা চুল গ্রো করছে, এই ব্যালেন্সটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমার ভয় পাওয়ার কিছু নেই। বাট যতটা চুল ঝরে যাচ্ছে তার থেকে যদি গ্রোথটা কম হয়, আস্তে আস্তে দেখবো আমার জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন, যে যারা খুব ড্যান্ড্রাফের সমস্যায় ভোগে, এক্স্যাক্টলি, তাদের তো হেয়ার মানে লসটা খুব বেশি একদম মাত্রায় একদম হচ্ছে, একদম তাই তো? অনিন্দিতা, যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো ড্যান্ড্রাফ তো একটা ফাঙ্গাল ইনফেকশন, এবার যে ইনফেকশন থাকলে যে কোনো কারণটাই আরো বেশি স্পন্টেনিয়াস হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে কি হয়, ধরো কারো ড্যান্ড্রাফ আছে, তার হেয়ার লস ইস্যুটা অনেক বেশি বেড়ে গেল, তাহলে ওই ড্যান্ড্রাফের প্রবলেমটাকে ক্যাটার করতে হবে তখন। এক্স্যাক্টলি, এই তখন ধরনের কি ফার্স্ট কোনো ট্রিটমেন্ট আছে তোমাদের কাছে? তো সেটাই আমি যেরকম বলছিলাম, ধরো যাদের ইস্যু থাকে যে ড্যান্ড্রাফ, তাদের কিন্তু সবসময় একটা সাইড বাই সাইড চলতে থাকে যে আমার হেয়ার লসও হচ্ছে। তো এই ড্যান্ড্রাফ যাদের প্রচুর পরিমাণে হচ্ছে, তাদেরকে আমরা অলওয়েজ বলবো যে প্লিজ আপনারা কিছুদিন পর্যন্ত কয়েকটা সিটিং অ্যাটলিস্ট ট্রিটমেন্ট নিতে হবে, তারপরে আপনারা মেনটেনেন্স বা ঘরোয়া পদ্ধতিতে আস্তে আস্তে ওটাকে মেনটেন করুন, সেটার জন্য ঠিক আছে। তো চলো বরং আমরা একটু দেখে নিই ড্যান্ড্রাফের ট্রিটমেন্টের কিছু ভিডিওস, যাতে কিনা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ড্যান্ড্রাফের ট্রিটমেন্টটা আমরা স্যালনে করতে। একদম একদমই, আমরা দেখে নিই ড্যান্ড্রাফের একটু ট্রিটমেন্ট। দেখো এখানে কিন্তু আমরা স্ক্যানার দিয়ে আমরা স্ক্যাল্প অ্যানালাইসিস করি, যেখানে কিনা আমরা ক্লায়েন্টকে ভালো করে বুঝিয়ে দিতে পারি যে আমাদের স্ক্যাল্পটা কি পজিশনে আছে। আচ্ছা। এবং তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর ফ্লেক্স ওনার দেখা স্ক্যাল্পে যাচ্ছে, রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এবং তারপর আমরা ক্লায়েন্টকে এটা ভালো করে বুঝিয়ে দিই যে কি প্রবলেম আছে বা কতটা সিভিয়ার আছে প্রবলেমটা, যাতে কিনা আমরা কতটা ট্রিটমেন্ট বা কটা সিটিং নিলে ক্লায়েন্টের জন্য এটা ভালো হবে, সেটা ভালো করে আমরা বুঝিয়ে দিই। তারপরে দেখো একটা আমরা এখানে স্ক্রাব ইউজ করি, যেটা হচ্ছে তুমি বলতে পারো যে কিছু অ্যাসিড বেস স্ক্রাব, ধরো থায়োগ্লাইকলিক অ্যাসিড বা গ্লাইকলিক অ্যাসিড, এই ধরনের কিছু স্ক্যাল্পের মধ্যে আমরা লাগাই। তো লাগাবার পরে আমরা এটাকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত হালকা হাতে স্ক্যাল্পটাকে মাসাজ করব, যাতে কিনা আপার মোস্ট লেয়ারে যত ডেড স্কিন আছে সমস্ত যেন ক্লিন আউট হয়ে যায়। তো এটা খুব প্রপারলি স্ক্যাল্পের মধ্যে আমরা লাগাবো সেকশন বাই সেকশন, এন্ড দেখো খুব ভালো করে হালকা হাতে উইদাউট প্রেশার আমরা মাসাজ করছি স্ক্যাল্পে। এবং স্ক্যাল্পে মাসাজ করলে দেখো একটা ফোম টাইপ হচ্ছে, যেটাতে কিনা আমার স্ক্যাল্পে এর মধ্যে কিছু স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকলিক অ্যাসিড, এই ধরনের কিছু প্রোডাক্ট থাকে, যাতে কিনা আমার স্ক্যাল্পের যত অয়েলি সাবস্টেন্স আছে, গ্রিজি সাবস্টেন্স আছে, সবকিছুকে বের করে দেয়, এবং তার ফলে স্ক্যাল্পটা আমার ক্লিন হয়ে যায়। এবং তারপরে যেটা আমরা করব, এটা হচ্ছে ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু, তারপর আমরা ইউজ করব। এখানে দেখো শ্যাম্পুর প্রসিজারটাই দেখানো হচ্ছে, যেটা আমরা শ্যাম্পু স্টেশনে করছি। তো এখানে শ্যাম্পু করে আমরা স্ক্যাল্পটাকে ভালো করে ক্লিন করে নিই। ক্লিন করার পরে আমরা দেখো একটা, যেহেতু আমরা স্ক্যাল্পের মধ্যে এই ধরনের কিছু অ্যাসিডিক এলিমেন্ট লাগিয়েছি, এবার স্ক্যাল্পটাকে আমাকে সুথ করতে হবে, কাম করতে হবে। এই জন্য আমাদের একটা প্রোডাক্ট আমরা ইউজ করছি, যেটা কিনা স্ক্যাল্পে লাগিয়ে এটাকে সুদিং অ্যান্ড কামিং করে স্ক্যাল্পটাকে আমরা বলতে পারো ব্যালেন্স করছি, যাতে এর স্ক্যাল্পের অয়েল ব্যালেন্সটা খারাপ না হয়ে যায়, স্ক্যাল্পটা যাতে খারাপ না হয়ে যায়, এই ধরনের জিনিসগুলোকে ভালো করে রাখার জন্য আমরা এই জিনিসটা করছি। তারপর ওটা হয়ে গেলে মাসাজ করলো, তোমরা দেখলে যে মাসাজ করলো, এবং মাসাজের পরে ভালো করে রিনস আউট করে স্ক্যাল্পটাকে শুকিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে একটা মেশিন দিয়ে আমরা ওজোন রে স্ক্যাল্পটাকে দিচ্ছি, যেন কোনো রকম মানে তুমি বলতে পারো ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে স্ক্যাল্পে আর না থাকে। এবং তারপরে আমরা একটা লোশন ইউজ করছি, যেটা স্ক্যাল্পে আবার ড্যান্ড্রাফটা বাপাস না আসে, যাতে আবার ফিরে না আসে, সেটার জন্য প্রোটেকশন বলতে পারো। এটাকে একটা প্রোটেক্টিভ লোশন আমরা স্ক্যাল্পে লাগাচ্ছি, এন্ড দিস ইজ দ্য লাস্ট স্টেপ। এবার লাগিয়ে আমরা হালকা হাতে একটু মাসাজ করে স্ক্যাল্পটা, এবং এটা ভীষণ রিল্যাক্সিং, এবং তুমি দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের ফেস দেখে যে কতটা
রিল্যাক্স হয়ে ক্লায়েন্ট এই একদমই। ম্যাসাজটা নিচ্ছে এবং খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেয় চুলটা scalp-এ। কিন্তু খুব শাইন করছে। এক্স্যাক্টলি, এটাতে কি হয়, আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি, অনেক সময় শুনবে তুমি ড্যান্ড্রাফ শ্যাম্পু ইউজ করলে স্ক্যাল্পটা অনেক ড্রাই হয়ে যায়, তার সঙ্গে সঙ্গে চুলটাও অনেক ড্রাই ঠিক, হয়ে যায়। ঠিক, ঠিক। এক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো রকম প্রবলেম তোমার হবে না, কারণ আমরা সেই জিনিসগুলো কেয়ার করেই আমরা ইউজ করি। আর এটা কিন্তু ছেলে বা মেয়ের ব্যাপার নয়, স্ক্যাল্প অ্যান্ড হেয়ার সবার জন্য সেম, শুধু ছেলেদের চুলটা সাইজে ছোট, হ্যাঁ। মেয়েদের চুলটা একটু হ্যাঁ। সাইজে বড়, আদারওয়াইজ কিন্তু সবার জন্য ব্যাপারটা সেম। তো স্ক্যাল্পটাকে আমরা যাতে ভালো থাকে তার জন্য ক্লায়েন্টকে বাড়িতেও কিছু হোম রেমেডি আমরা ইউজ উনি করতে তো বলি। ভীষণই খুশি হয়ে গেছে যা দেখতে পেলাম। Exactly. তো এবার এটা তো গেল ড্যান্ড্রাফের জন্য হেয়ার ফল, কিন্তু আমরা যে Exactly. মূল বিষয়বস্তুতে ছিলাম যে তুমি Hair যেটা loss, বোঝাচ্ছিলে yes, yes, হেয়ার yes. লস, তো সেটা এবার ফিরে যায়। তো হেয়ার লসের একটা মেন কারণ যেটা ড্যান্ড্রাফ, সেটা তো আমরা ডিসকাস করলাম। তারপরে আরও কিছু কারণ, এবং মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে যেটা হারমোনাল একটা ইমব্যালেন্স, জেনেটিক সিনড্রোম যেগুলো আমরা দেখি, সের জন্য যেটা হতে থাকে একটা টাইমের পর প্রি ম্যাচিওর ব্যালনেস আসতে থাকে, যেটা হচ্ছে বয়সের আগেই আমার চুল কমতে থাকছে। এবং এটা কিন্তু অনিন্দিতা রাতারাতি সমস্যা নয়, এবং অনেকেরই ভাবে যে আমার চুলটা এখন চলে গেছে, এবার আমি ট্রিটমেন্টের জন্য যাব। এটা কিন্তু রাতারাতি সমস্যা নয়, এটা কিন্তু অনেক দিন ধরে আপনাকে সিগন্যাল দিচ্ছে যে আমার চুল কমছে, এবার যদি কিছু না করা হয় তাহলে কিন্তু আমি একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে যাব। অতএব আমার ফলিকলগুলো একেবারে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সেখানে কিন্তু আর নতুন করে চুল গজাবার কোনো সম্ভাবনা থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু আমার যখনই দেখব যে আমার হেয়ারের গ্রোথ আর ফলের ব্যালেন্সটা যখন ঠিক নেই, তখনই কিন্তু আমাকে একটু এক্সপার্টের কাছে একটু কনসাল্ট করে নিতে হবে যে কি সমস্যা হচ্ছে, ডক্টরের কাছে কনসাল্ট করতে হবে। যদি ইন্টারনাল কোনো হারমোনাল সমস্যা বা ইন্টারনাল কোনো জেনেটিক সমস্যা এই ধরনের কিছু থাকে। এবং মহিলাদের ক্ষেত্রে অনিন্দিতা, আজকাল বহু মহিলাদের যে প্রবলেমটা নিয়ে আমাদের কাছে আসছে সেটা হচ্ছে পিসিওডির সমস্যা বা থাইরয়েডের সমস্যা। এই ধরনের সমস্যাগুলো থাকলেও কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার লস হতে দেখা যায় ডায়াবেটিসের ক্ষেত্রে। এবং ডায়াবেটিস এমন একটা সমস্যা, তোমরা তো জানোই সবাই, যে এটা সমস্ত হরমোনকে কন্ট্রোল করে। তো সেক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস রয়েছে মানে সেটা কিন্তু আমাকে একটু চেক আপের মধ্যে থাকতে হবে, আমাকে একটু ডক্টরের সাথে কনসাল্ট করে সবসময় যেন একটা প্রপার মেডিকেশনের মধ্যে থাকি, বা একটু খাওয়া দাওয়ার যে সিস্টেমটা সেটাকে একটু ফলো করি। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো, এই সব সমস্যার মধ্যে কিন্তু খাওয়া দাওয়াটা একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল পার্ট করে। আমাদের আজকালকার দিনে যে সমস্যা সব থেকে হচ্ছে আমাদের ফুল লাইফস্টাইল। তো এই লাইফস্টাইল কারেকশনটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। যারা কিনা আমরা রাতে কম ঘুমোচ্ছি, মোবাইলে বেশি সময় দিচ্ছি, এবং আমি বুঝতে পারছি যে কাজটাও একটা অনেক ইম্পর্টেন্ট, বাট নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য কিন্তু কিছুটা হলেও আমাকে নিজেকে টাইম দেওয়াটা দরকার। একটা ফোন আছে, হ্যালো। হ্যাঁ, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলি। আচ্ছা, বলুন নিতাই বাবু, আপনার কি প্রশ্ন আছে? নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দিদিভাই, আর নমস্কার, শুভ সন্ধ্যা মাননীয় অতিথি স্যারকে নমস্কার, শুভ সন্ধ্যা। যে আমার প্রশ্ন, আমি যখন চুল আছড়াই বা এমনি চুলের দিকে সামনের দিকে আমার চুল দিকে মাঝে মাঝে উঠে যাচ্ছে, চেউনির মধ্যে চুল চলে, পিছনের দিকে উঠছে না, সামনের দিকে যদিও টাক সেরাম পড়েনি কিন্তু টাক অনেক চুল উঠে যাচ্ছে। পেছন দিকটা ঠিক আছে, কারণটা কি? এর সঙ্গে কি খাদ্যাভ্যাস বা অন্য কি সম্পর্ক? যদি আমার 60-এর ওপর বয়স, তাহলেও কারণ কিন্তু পেছন দিকে চুলটা ঠিক আছে, এগুলো সম্বন্ধে জানতে চাই। আচ্ছা স্যার, আমি প্রথমেই আপনাকে আমরা একটুখানি উত্তরটা তোমার থেকে শুনবো, কিন্তু আবার আমাকে ঘড়ির কাঁটা বলছে আচ্ছা উনি আছেন প্রশ্ন, আচ্ছা তো দিয়ে দাও। ওকে শিওর। তো এখানে আমি প্রথমেই বলবো স্যার, আপনাকে যেটা ফলো করতে হবে, আপনি তো নিশ্চয়ই ফলো করছেন, আপনার সমস্ত যেই মানে হেলথের ইস্যু বা কিছু থাকলে সেটাকে একটুখানি চেক করে নেবেন। আর যেটা আপনার সমস্যা হচ্ছে, এটা বেসিক্যালি মেল হারমোনাল প্যাটার্ন অফ বাল্ডনেস বলি আমরা। তো এই ধরনের সমস্যা আমাদের সকলের ক্ষেত্রেই হতে থাকে, যে একটা এজের পর বা একটা টাইমের পরে আমাদের সামনের দিকে চুলটা আস্তে আস্তে উঠতে থাকে। এটা বেসিক্যালি মেল হরমোনের যে একটা প্রকোপ, সেটার জন্যই আমাদের এই
সামনের দিক থেকে চুল পড়ে যাওয়া বা সামনের দিকে চুলটা একটু হালকা হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাটা আসে। তো এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। আপনি একটু ভালো শ্যাম্পু বা ভালো একটু হেয়ার লোশন যেগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল, বা একটু এক্সপার্টের সাথে কথা বলে, আমি এখানে একেবারেই কোনো পার্টিকুলার জিনিসের নামে বলতে পারবো না, বাট সেই ধরনের কিছু জিনিস যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু এটাকে আপনি কিছু দিনের জন্য এই ডিউরেশনটাকে আরো বাড়াতে পারবেন, মানে ব্যাপারটাকে একটু প্রলং করতে পারবেন। এক্ষুনি খালি না হয়ে আরো কিছুদিন পর্যন্ত আপনার চুলটাকে সুন্দর এবং স্বাস্থ্যকর রাখতে পারবেন। আচ্ছা প্রসেনজিৎ, আমাদের একটা বিরতির Sure. সময় হয়ে গেছে, একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসছি এক্ষুনি। ফিরে এলাম বিরতির পর। একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, কারণ আমরা হেয়ার লস এবং হেয়ার ফল এই দুটোর মধ্যে কোথাও গুলিয়ে ফেলি, তো সেটা নিয়ে আলোচনা করছি। তো যেটা তুমি বলছিলে, যে জায়গায় ছিলে, তো সেখান থেকে আমরা কন্টিনিউ করি, কারণ অলরেডি কিন্তু একটা হেয়ার, এনাকে কি বলবো যিনি ফোন করেছিলেন, ওনার হেয়ার লসের প্রবলেম হচ্ছে, বাট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইট ইজ নর্মাল। মানে ওনার এখন মোটামুটি ধরুন 60 বছর বয়স প্রায়, তো 60 বছরের কাছাকাছি যখন বয়স তখন চুল একটু হালকা হবে, কারণ আমাদের বডি অর্গানগুলোর সমস্ত অর্গানের মতো আমাদের হেয়ার ফলিকলটাও তো একটা টাইমের, এক্স্যাক্টলি টেস্টোস্টেরন হরমোনের একটা খেলা আছে, তো সেই সবকিছুর মতো তখন একটু একটু করে ফলিকলগুলো কমজোর হতে থাকে, তখন আস্তে আস্তে। আর আমাদের মেলের ক্ষেত্রে না, এই সামনে থেকে হেয়ার লস হওয়া এটা একটা মানে কমন প্রবলেম। হ্যাঁ, তো এই জিনিসটা হওয়া ইজ নর্মাল, বাট হ্যাঁ যদি আরেকটু বেশি দিন পর্যন্ত চুলটাকে ভালো রাখতে হয়, যেরকম ভাবে বললাম যে একটু ট্রিটমেন্ট বা একটু প্রোডাক্ট ইউজ করলে এখানে ঠিক কোনো হবে। হেয়ার ডায়াগনোসিস দেখছি? ইয়েস, এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে আমরা হেয়ার লসেরই একটা ট্রিটমেন্ট করব। তো ওনার সমস্যা হচ্ছে বেসিক্যালি হেয়ার লস, আর তার সঙ্গে সঙ্গে যেটা রেগুলার সমস্যা, হেয়ার ড্রাই বা হেয়ারটা একটু খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা যে কোনো ট্রিটমেন্ট করার জন্যই না অনিন্দিতা, প্রথমে না স্ক্যাল্প এবং হেয়ারটা খুব ভালো করে চেক করে নিই, তার জন্য কোনটা বেটার হবে, তার জন্য কোন প্রোডাক্টটা বেটার হবে। ইয়েস ইয়েস ইয়েস। তো এখানে আমরা স্ক্যাল্পটা চেক করলাম, তার সাথে সাথে হেয়ারটাও চেক করলাম। চেক করার পরে আমরা দেখে নেব যে স্ক্যাল্পের কি প্রবলেম আছে, হেয়ারের কি প্রবলেম আছে, সেইভাবে কিন্তু আমাদেরকে প্রোডাক্টটা সাজেস্ট করতে হবে। এবং যেমন এইমাত্র যে স্যার ফোন করেছিলেন, নিতাই বাবু ফোন করেছিলেন, তো ওনার ক্ষেত্রেও তাই, যে একটু ভালো যদি ডায়াগনোসিস হয় না যে কি কারণে হচ্ছে এবং কি প্রোডাক্ট ইউজ করলে উনি ভালো থাকবেন, সেটাও কিন্তু অনেকটা হেল্প করতে পারে। তো এই জায়গা থেকে আমি বলবো প্রত্যেকটা মানুষকেই যে একটু যদি নিজে সচেতন হয়ে যদি একটু নিজের ডায়াগনোসিসটা অ্যাটলিস্ট কোন প্রোডাক্টটা ইউজ করব, বিজ্ঞাপনের দিকে না ঝুঁকে পড়ে, হ্যাঁ পাদে না পড়ে, এক্স্যাক্টলি, যদি একটু ভালো জায়গা থেকে বা কোথাও একটু কাছাকাছি যেই সংস্থাগুলো আছে তাদের সাথে কথা বলে একটু কিভাবে করলে ভালো হয় সেইগুলো যদি একটু আলোচনা করে নেয়, নিজে সবটা ডাক্তারি না করে আর কি, তাতে আমার মনে হয় অনেক বেশি উপকার পাবে। অনেকেই যেটা আমি এইমাত্র বলছিলাম যে অনেকেই ভাবে যে কমে গেছে এর পরে আমি গেলাম, তো অতদিনে আমার জায়গাটা খারাপ হয়ে গেছে, এবং তারপরে কিন্তু আমাদের কাছে খুব বেশি উপায় থাকে না তাদের হেল্প করার জন্য। এবং যেমন অনেক সময় আমরা বলি যে ঠিক আছে চলছে চলুক, বিশেষ করে মানে পুরুষদের ক্ষেত্রে আমরা এটাকে একটুখানি
অবহেলা করতে 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 যখন নাকি এক্সট্রিম লেভেলে পৌঁছায়, তখন আমরা গিয়ে কোনো স্যালনে বা কোথাও ডাক্তারের কাছে গিয়ে আমরা যখন বলি, তখন কিন্তু আমাদের কাছে খুব একটা কিছু অপশন থাকে না করার, তখন কিন্তু ট্রান্সপ্লান্ট ছাড়া কিন্তু আর কোনো অপশন থাকে না। Exactly. তো সেই জায়গাটা অবধি ওয়েট না করে যদি একটু তাড়াতাড়ি আমাদের কাছে আসেন, তাহলে অ্যাটলিস্ট আমরা কিছু তাদেরকে হেল্প করতে পারি। এক্স্যাক্টলি। আমাকে একটা কথা বলো, এইটার কি কিছু তুমি হোম রেমেডি বলতে পারবে, যে ধরো বাড়িতে বসে কেউ যদি একটু হেয়ার ফলটাকে একটু এক্স্যাক্টলি। কন্ট্রোল করতে পারে? দেখো, প্রথমেই বলি অনিন্দিতা, যে যে কোনো ট্রিটমেন্ট যেটা আমরা বাড়িতে করছি সেটা কিন্তু একটু সময় সাপেক্ষ। মানে রাতারাতি এফেক্ট পাবো এটা ভাবলে কিন্তু আমাকে কোনো রকম সার্জিক্যাল প্রসিজার যেতে হবে। ওই একদিন করে আমি সম্পূর্ণ রেজাল্ট পেয়ে যাব, এটা কিন্তু পসিবল নয়। আজকে আমার যে চুল পড়ছে বা ঝরে আমার টাক পড়ে যাচ্ছে, সেটার জন্য কিন্তু সময় লেগেছে 5 বছর, কারো 2 বছর, 10 বছর, এরকম সময় লেগে কিন্তু আজকে এই কন্ডিশনে এসছে। অতএব এই জায়গাটাকে আবার ব্যাক করে যেতে বা যতটা মানে পসিবল ব্যাক করে যাওয়ার, এটার জন্য কিন্তু সময় লাগবে। এখানে একটা খুব ভালো হোম রেমেডি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে পেঁয়াজের রস। আচ্ছা। মানে যদি ছোট পেঁয়াজ হয় খুব ভালো, আর যদি নাও হয় নর্মাল পেঁয়াজের রস যদি আমরা স্ক্যাল্পে রেগুলার বেসিস লাগাতে পারি, মানে মোটামুটি ধরো, আমি জানি যে পেঁয়াজ অনেকেই হয়তো শুনে বলবেন যে স্মেলের জন্য বা একটা খুব ঝাঁঝালো একটা স্মেল থাকবে এবং অনেকক্ষণ সেটা লাস্ট করে। নো প্রবলেম, আপনি রাতেবেলা লাগান এবং সারা রাতটা রাখুন, পরের দিন সকালবেলা শ্যাম্পু করে নিন, তাতেও কোনো অসুবিধা নেই। এভাবে যদি আপনি বেশ কিছুদিন, ধরুন মাস 3 যদি আপনি করেন, আপনি দেখবেন ছোট 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 প্রচুর চুল কিন্তু আপনার নতুন, মানে ফলিকলগুলোকে কি করে, এটা অ্যাক্টিভ করে দেয়। তো আবার নতুন করে কিন্তু চুল গজাতে শুরু করে। তো সেটা কিন্তু খুব ভালো কাজ করে আমাদের স্ক্যাল্পের জন্য। বাট যেটা আমি একটু আগেও বললাম, আবার রিপিট করছি, একদিনে কিন্তু উপায় ভাবলে হবে না, এটাকে কিন্তু লং রানে আমাকে করতে হবে, একটু ধৈর্য ধরে করতে হবে, বাট ফল কিন্তু পাবেন। হেয়ার লসের আমরা একটু আরেকটু ট্রিটমেন্ট, একটু প্রসিডিওর আমরা একটু দেখে নিই। আচ্ছা, এবার এখানে কি হচ্ছে বলো? হ্যাঁ, এখানে দেখো আমরা একটা স্ক্যাল্পের মধ্যে একটা প্রোডাক্ট আমরা ইউজ করছি, যেটা কিনা আমার স্ক্যাল্পটাকে অনেক বেশি অ্যাক্টিভ করে দেয়, ফলিকলগুলোকে অ্যাক্টিভ করতে হেল্প করে। তো এটাতে আমার 2-3টে কাজ একসাথে হয়। একটা হচ্ছে আমার ফলিকলগুলোকে অ্যাক্টিভ করে, মানে ঘুমিয়ে পড়া ফলিকলগুলো জেগে উঠছে। তার ফলে কি হচ্ছে, আর তুমি একটা এরপরেই আমরা কি করছি, প্রোডাক্টের তো গুণ আছে, তার সঙ্গে সঙ্গে হচ্ছে একটা মাসাজ দিচ্ছি। তার ফলে কি হচ্ছে, আমার ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হচ্ছে। এই ব্লাড সার্কুলেশনটা যখন ইমপ্রুভ হয়, এই ফলিকলের যে মানে ব্লাডের সাথে কানেকশনটা আরো বেশি মজবুত হয়ে যায়। তার ফলে কি হয়, আমাদের প্রত্যেকটা ফলিকল এখান থেকে কিন্তু নারিশমেন্ট পেতে থাকে। এবং প্রোডাক্ট তো কিছুটা হেল্প করছে, তার সঙ্গে সঙ্গে আমাদের মাসাজ টেকনিক কিছুটা হেল্প করছে, এবং দুটোর হেল্পে কিন্তু আমাদের অনেক বেশি অ্যাক্টিভলি রেজাল্ট পাচ্ছি। এবং এটাকে যখন নাকি হয়ে যাচ্ছে, আমরা 10 থেকে 15 মিনিট স্ক্যাল্পে রাখি, তারপরে আমরা কি করছি, পুরোটা চুলটাকে ধুয়ে নিচ্ছি শ্যাম্পুর সাহায্যে। তো আমরা স্ক্যাল্পটাকে ভালো করে শ্যাম্পু লাগাচ্ছি। এখানে আমরা ইউজ করছি হচ্ছে ড্যান্ড্রাফের যদি থাকে, এখানে আমরা ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু ইউজ করব, বা যদি ড্যান্ড্রাফের প্রবলেম না থাকে তাহলে আমরা হেয়ার লসের জন্য যে শ্যাম্পু, সেই শ্যাম্পু দিয়েও আমরা এটা করতে পারি। তো এখানে আমাকে দুটো দিকই জানতে হয়। একটা হচ্ছে যদি কারো ড্যান্ড্রাফ থাকে, ড্যান্ড্রাফটাও যেন কিছুটা কন্ট্রোলে থাকে, সেক্ষেত্রে ড্যান্ড্রাফ কন্ট্রোল, অর এলস আমি হেয়ার লসের শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করব। তাতে কি হবে, আমার স্ক্যাল্পের দেখো, শ্যাম্পু বেসিক্যালি ক্লিনিং এজেন্ট, অফকোর্স সেটা সবাই আমরা জানি। বাট হেয়ার লসের শ্যাম্পু যেগুলো হয়, সেগুলো আমার ফলিকলগুলোকে মজবুত রাখতে হেল্প করে, ফলিকলগুলোকে বেশি কেমিক্যাল না দিয়ে ফলিকলগুলোকে যতটা পারছে হেলদি রাখতে হেল্প করে। অনেক সময় দেখবে শ্যাম্পুতেও প্রচুর ধরনের ডিটারজেন্ট ইউজ হয়, যেটা কিনা আমার স্ক্যাল্পকে ক্লিন করার সাথে সাথে আমার ন্যাচারাল যে ময়েশ্চার ব্যালেন্স, ওটাকে খারাপ করে দেয়। তখন কিন্তু আমাদের অটোমেটিক্যালি হেয়ারটা বা স্ক্যাল্পটা আস্তে আস্তে মানে খারাপের দিকে চলে যায়। তো সেই জায়গাটাও কিন্তু আমাকে মানে দেখে রাখতে হবে। মানে আলোচনা থেকে বারবার একটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্টলি উঠে আসছে, সেটা হচ্ছে সঠিক শ্যাম্পুটা নির্বাচন। দেখো, শ্যাম্পু এমন একটা জিনিস আমাদের প্রত্যেকেই আমরা ইউজ করি। আমরা বাকি জিনিসগুলো, যেমন ধরো কন্ডিশনার, সেরাম, লিভ ইন ক্রিম, এগুলো আমরা ইউজ করি না করি, আমরা শ্যাম্পুটা কিন্তু
মহিলা পুরুষ নির্বিশেষে সবাই ইউজ করি। সেক্ষেত্রে এটা যদি আমরা একটু প্রপার ইউজ করতে পারি তাতে কিন্তু আমার 50% সমস্যার সমাধান হতে পারে। আমাকে একটা কথা বলো, আমার একটা কথা মনে পড়লো। বেশ কিছু মানুষের ধারণা আছে যে ফ্রিকুয়েন্টলি শ্যাম্পু করলে মনে হয় চুল পড়ে যায়, এবং তারা বেশ একটা লং গ্যাপে গ্যাপে শ্যাম্পু করে। মানে এটা কতটা মানে ক্ষতিকারক, বা সত্যি এটা যারা করছেন তারা সঠিক করছেন কিনা? দেখো, আমি জাস্ট একটা নর্মাল এক্সাম্পল দিলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেরকম আমাদের হাতে ময়লা লাগলে বা হাতে ধুলো লাগলে আমাদের হাতটাকে সাবান দিয়ে ধুতে হবে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুতে হবে। সেক্ষেত্রে আমাদের স্ক্যাল্পটা যদি বা চুলটা যদি কোনো রকমে ধুলো বা ময়লা লাগে, সেক্ষেত্রে আমাদের চুলটা এবং স্ক্যাল্পটাও ভালো করে ক্লিন করতে হবে। অ্যান্ড এইবার আমাকে ডিসাইড করতে হবে আমি কতটা বাইরে যাচ্ছি বা আমি কতটা ঘরে রয়েছি, আমি কি কি অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে যাচ্ছি, সেইভাবে আমাকে ডিসাইড করে নিতে হবে আমি সপ্তাহে কবার শ্যাম্পু করব। বাট মিনিমাম 2 বার শ্যাম্পু করাটা কিন্তু সপ্তাহে প্রত্যেকের ক্ষেত্রে খুব 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 জরুরি। এরপরে যদি আমি যেরকমভাবে বললাম যে বাইরে যদি আমি বেশি পরিমাণে যাই, সেক্ষেত্রে আমাকে শ্যাম্পুর ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে। যদি আমি মনে করি যে আমি বাড়িতে থাকছি, সপ্তাহে 2 থেকে 3 বার ইজ ওকে। যদি আমি ওয়ার্ক ফ্রম হোম, এখন যেটা কালচারে চলছে সেরকম যদি হয়, তাহলে আমি সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করলে ইজ ফাইন। আচ্ছা, এখানে শ্যাম্পুইংই চলছে। শ্যাম্পুর সাথে সাথে এখানে দেখাচ্ছি আমরা যে কিভাবে ট্রিটমেন্টিক মাস্ক আমরা স্ক্যাল্পে ইউজ করছি। তো শ্যাম্পু আমরা করার পরে আমরা মাস্কটা ইউজ করব, এবং এটা শুধুমাত্র কিন্তু আমরা লেন্থে ইউজ করছি। তুমি যদি ভালো করে একটু দেখো, একদম সেটাই দেখলাম, একদম আমরা ট্রিটমেন্টিক মাস্কটাকে লেন্থে ইউজ করছি, কোনোভাবেই যেন স্ক্যাল্পের মধ্যে এটা না যায় এবং স্ক্যাল্পে যেন ময়েশ্চার লেভেলটা বেড়ে না যায়। এবং তারপরে আমরা একটা রিল্যাক্সিং মাসাজ দিচ্ছি। এবং যেটা আমি আগেও বললাম যে মাসাজ তো ক্লায়েন্টের একটা স্যালনে আসার পর একটা ডিজার্ভ করে, ক্লায়েন্টরা একটু রিল্যাক্স করবে, তো সেটা তো একটা পার্ট। আর তার সঙ্গে সঙ্গে মাসাজ কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করে। এবং ব্লাড সার্কুলেশন যে যে জায়গায় ব্লাডগুলো পৌঁছবে সেখানে অটোমেটিক্যালি নারিশমেন্ট যাবে, আর নারিশমেন্ট যাবে মানে আমার হেয়ার ফলিকেল আরো বেশি ভালো থাকবে। তো সেক্ষেত্রে দেখছো যে মাসাজ করছি, এবং এটা কিন্তু প্রেসার পয়েন্ট মাসাজ, যেটা আমরা স্ক্যাল্পটাকে নারিশ করার জন্য করছি। এবং তুমি দেখছো খুব হালকা হাতে মাসাজ মানেই কিন্তু সবসময় চাম্পি মাসাজ নয়। তো খুব হালকা হাতে মাসাজ, যেটাতে কিনা আমার হেয়ারে অনেক সময় অনেকেই ভাবেন যে মাসাজ করলে বা অয়েল মাসাজ করলে, স্পা করলে বা ট্রিটমেন্ট করলে বোধহয় আমার আরো হেয়ার পড়ে যাবে। তো এরকম কোনো সমস্যা নেই, আমরা কিন্তু হালকা হাতে স্ক্যাল্পটাকে মাসাজ করি। এবং সেক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে প্রেশার পয়েন্টগুলোকে আমরা টার্গেট করে সেই জায়গাগুলোতেই পার্টিকুলার মাসাজটা করছি, এবং ক্লায়েন্টও খুব ভালো রিল্যাক্স করছে। এবং লাস্টলি আমরা যেটা করছি সেটা হচ্ছে, দেখো স্ক্যাল্পে একটা লোশন আমরা ইউজ করব, উইচ ইজ বেসিক্যালি মানে স্ক্যাল্পে আমরা স্যালনেও ইউজ করব এবং সেম জিনিসটা ক্লায়েন্ট বাড়িতেও করবে। এটা কিন্তু ক্লায়েন্টকে আমরা রাদার টিচ করছি হাউ টু ইউজ অ্যাট হোম, বাড়িতে কিভাবে ইউজ করবে। তো এই জিনিসটা কিন্তু যেরকম আমি একটা হোম রেমেডি বললাম পেঁয়াজের রস, যেটা প্রতিদিন ইউজ করতে হবে, সেরকমই কিন্তু একটা প্রোডাক্ট যেটা কিন্তু প্রতিদিন ইউজ করতে হবে। তো এটাও কিন্তু স্ক্যাল্পে প্রতিদিন ইউজ করতে হবে অ্যাটলিস্ট 45 ডেজ, মানে 1.5 মাসের একটা কোর্স। তারপরে কিন্তু আমাকে এটা স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি আস্তে আস্তে মিনিমাইজ করতে হবে। ইয়েস, মানে আজকে আমার 45 ডেজ কমপ্লিট হলো, কালকে থেকে বন্ধ করে দিলাম। সেম ওয়েতে যেরকম ধরুন আমি বললাম যে 3 মাস পর্যন্ত হোম রেমেডিটা, 3 মাস আজকে আমার কমপ্লিট হয়ে গেল। আজকে মানে এই যে 6 তারিখ আজকে আমরা লাইভ করছি, আজকে আমার 3 মাস কমপ্লিট, 7 তারিখ থেকে আমি আর ইউজ করব না, এটা কিন্তু চলবে না। আমি যাই করি না কেন ওটাকে আমাকে স্লোলি আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। যেমন ধরো আজকে আমি ইউজ করলাম, এরপরে আমি সপ্তাহে 2-3 দিন ইউজ করছি, তারপরের সপ্তাহে 2 বার ইউজ করছি, তারপরে সপ্তাহে 1 দিন করে, তারপর 15 দিনে 1 দিন, এরকম আস্তে আস্তে কমিয়ে আনতে হবে ব্যাপারটা। আমি কোনো কিছুই আজকে কমপ্লিট করছি, সম্পূর্ণভাবে খাওয়া দাওয়া করছি, কালকে একদম ফাস্টিংয়ে চলে গেলাম, আমার বডি নিতে পারবে না। সেম ওয়েতে আমাদের কোনো রকমই ট্রিটমেন্ট বা যা কিছুই আমরা ইউজ করি সেটা এবার কি চুলটা সেট করে এবার আমরা যেরকম লেন্থেও আমরা অলরেডি প্রোডাক্ট ইউজ করেছি যাতে চুলটা সফট অ্যান্ড শাইনি থাকে। দেখো তুমি দেখছো ক্লায়েন্ট কত খুশি, এবং চুলটাও দেখো কত স্মুথ হয়েছে। এবং যেটা তুমি বলছিলে আজকাল সব ক্লায়েন্টেরই চুলে কিছু না কিছু আমরা পাবোই, মানে হয় কালার করা রয়েছে, নয় কোনো রকম স্ট্রেটনিং, কেরাটিন, বোটক্স, কিছু না কিছু করা রয়েছে। তো একদম কিছু করা নেই এরকম ক্লায়েন্ট আমরা খুব কমই পাবো। তো সেটাই
তো দেখতেই পাচ্ছ যে একদম ক্লায়েন্টের আমরা smooth ফিনিশ হয়ে করলাম, গেছে স্মুথ চুলটা। সিল্কি Silky হেয়ার হয়ে নিয়ে, গেছে। এবং ওনার দেখতেই পাচ্ছ যে সামনের দিকে একটু হেয়ার হ্যাঁ, লসের হ্যাঁ। প্রবলেম শুরু হয়েছে, তো উনি অলরেডি নিতে শুরু করেছেন সিটিং। তো এটাও এরকম, মানে 5টা বা 6টা সিটিং তোমাকে কন্টিনিউ নিতে হবে 15 দিনের গ্যাপে গ্যাপে, তারপর আস্তে আস্তে ওটাকে মিনিমাইজ করে আমরা একদম মেনটেনেন্সে ফিরে যাব। এবার আমাকে একটা কথা বলো, যে এই যে বুটক্স আর কেরোটিন তুমি দুটোই বললে, তো এটা এখন খুব মানুষ খুব Yes. করাতে যাচ্ছে। ধরো আজকে আমরা ট্রিটমেন্টের আলোচনায় আছি, তো এটাও কিন্তু ক্লায়েন্টরা অ্যাজ আ ট্রিটমেন্ট, মানে আমরাও ক্লায়েন্টদেরকে ট্রিটমেন্ট হিসাবে অফার করছি, এবং ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে অ্যাজ আ পার্মানেন্ট সলিউশন বা পার্মানেন্ট ট্রিটমেন্ট হিসাবে ক্লায়েন্টরা আমাদের কাছে এই ধরনের দাবি করে। তো সেক্ষেত্রে তাদেরকে আমরা কেরাটিন বা বোটক্স সাজেস্ট করি। ধরো বেসিক্যালি কেরাটিন হচ্ছে একটা প্রোটিন ট্রিটমেন্ট, ঠিক আছে? আমাদের চুল ইটসেলফ প্রোটিন দিয়ে তৈরি, এবং যখনই আমাদের চুলে বিভিন্ন ধরনের অ্যাগ্রেশন আসতে থাকে, বাইরে গেলে ধরো ডাস্ট পলিউশন বা ধরো বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যাগ্রেশন, এইসব দিয়ে যখন আমাদের চুলটা আস্তে আস্তে খারাপ হতে থাকে, ড্রাই, ড্যামেজ, ব্রেকেজ, এই সময় আমরা তখন তাদেরকে সাজেস্ট করি যে কেরাটিন প্রোটিনের একটা ট্রিটমেন্ট তাদেরকে করতে, অ্যাটলিস্ট আগামী 3-4 মাস চুলটা ভালো থাকবে। এক্স্যাক্টলি, মানে এই আমরা পার্থক্যটা বুঝে গেলাম। এবার চয়েসটা, মানে এটার জন্য অ্যাকচুয়ালি পৌঁছতে হবে এক্সপার্টের কাছে, তিনি সাজেস্ট করে দেবেন যে Exactly. আপনার জন্য ভালো কোনটা হবে। সুটেবল। সময় প্রায় শেষের দিকে, আগামী বৃহস্পতিবার রূপকথা কি নিয়ে আসছে সেইটা একটু বলে দিই। আগামী বৃহস্পতিবারের ও বিষয় হচ্ছে যে কাপল ড্রেস, এবং সেখানে অতিথি থাকবেন দেবপ্রিয়া রায়, ড্রেস ডিজাইনার, এবং অদিতি দাশগুপ্ত, ড্রেস ডিজাইনার, এবং সঞ্চালনায় থাকবেন পায়েল মুখার্জি। তো আগামী বৃহস্পতিবার যারা কাপল ড্রেস নিয়ে ইন্টারেস্টেড, তাদের জন্য খুব ভালো একটা ইন্টারেস্টিং এপিসোড হতে চলেছে রূপকথায়। তো আর প্রসেনজিৎ, তাহলে চুল এমন একটা জিনিস, সেটা হোম রেমেডি তো আছেই, কিন্তু কোনো যদি সমস্যা হয় সেটা নিজে ডাক্তারি না করে বা নিজে একটু সেটা এক্সপার্টের মতবাদ একটুখানি নেওয়াটা ঠিকঠাক জায়গায় পৌঁছানোটা খুব জরুরি। তাহলে এটা থেকে যেটা আমার বলার, যে চুল চলে গেলে কিন্তু অনেক কিছুই চলে গেল জীবন থেকে, তো চুলটাকে বাঁচিয়ে রাখবার জন্য চুলের যত্ন তো নিতেই হবে। বাড়িতে চুল পরিষ্কার রাখতে হবে, সঠিক শ্যাম্পু বেছে নিতে হবে, এবং ভালো ভালো হোম রেমেডি যেটা আমরা আজকে আলোচনা করলাম সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। কিন্তু চুলের যদি কোনো মেজর সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো এক্সপার্টের, হেয়ার এক্সপার্টের কাছে গিয়ে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ নিজে যদি ঠিক থাকি, সেই কনফিডেন্সটা আমার কাজের জায়গায়, সেটা আমাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকের মতো সময় একেবারেই শেষ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নেওয়ার সময় এসে গেছে। প্রসেনজিৎ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ অনিন্দিতা, থ্যাংক ইউ। আবারও দেখা হচ্ছে। আর আজকের মতো আপনাদের থেকে বিদায় নিলাম। নমস্কার।